এখন দেখি যে ভাষার শ্রেণীকরণ। ভাষাবিজ্ঞানীগণ বিভিন্ন ভাষাকে উৎস ও বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন স্তরে ভাগ করে থাকেন, আর এই ভাগকেই বলা হচ্ছে ভাষার শ্রেণীকরণ। আমরা উদাহরণ বলতে পারি যে 1 বংশানুক্রমিক শ্রেণীবিন্যাস, 2 হচ্ছে আমাদের রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। এছাড়াও আরো অনেকগুলো প্রকারভেদ রয়েছে বা শ্রেণীবিন্যাস রয়েছে। এখন দেখি যে এই ভাষার শ্রেণীকরণের ক্ষেত্রে কি কি শর্ত মানতে হয় বা এর শর্তগুলো আসলে কি কি। আমরা 1 নম্বর শর্তে বলতে পারি যে শব্দ গঠন, পরিবর্তন, বাক্য গঠন পদ্ধতি কেমন হবে। তাহলে এটি হচ্ছে 1 নম্বর শর্ত, বা এই ধরনের শর্ত একাধিক থাকতে পারে। 2 নম্বর শর্তে আমরা বলতে পারি এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যয়, উপসর্গ ব্যবহার হবে কিনা, শব্দগুলো কোন কোন উপায়ে রূপান্তরিত হবে। এবং 4 নম্বরে বলতে পারি ভাষা কি তার গতিতে চলবে নাকি ব্যাকরণের নিয়ম ফলো করে চলবে। তাহলে বলতে পারি যে শর্তসমূহগুলো হচ্ছে যে শব্দ গঠন, পরিবর্তন বা বাক্য গঠন পদ্ধতি কেমন হবে, প্রত্যয়, উপসর্গ, সন্ধি, কারক এগুলো ব্যবহার হবে কিনা, শব্দগুলো কোন কোন উপায়ে রূপান্তরিত হয়ে যাবে তার একটি পদ্ধতি, এবং ভাষা কি তার নিয়মে চলবে নাকি তার ব্যাকরণকে ফলো করে চলতে হবে। এছাড়াও আমরা অনেকগুলো শর্ত এখানে যুক্ত করতে পারি, যে শর্তগুলো দিয়ে মূলত ভাষার যে রূপান্তর করার যে প্রক্রিয়াটি আছে বা শ্রেণী বিন্যাস করার যে প্রক্রিয়াটি আছে সেটিকে সম্পন্ন করা যেতে পারে। এখন আমরা ভাষাকে শ্রেণীকরণে কয়েকটি পদ্ধতি নিয়ে কথা বলি। আমরা 1 নম্বরে বলতে পারি যে ভাষার রূপতাত্ত্বিক পরিবর্তন। এই রূপতাত্ত্বিক পরিবর্তনের মধ্যে আমরা কি বুঝি তা হচ্ছে যে বাক্যকে ভাষার মৌল একক বিষয় ধরে বাক্য গঠনে ব্যবহৃত উপাদান বা অংশসমূহের অবয়বে যে ধরনের পরিবর্তন সাধিত হয় তাকে ভাষা শ্রেণীকরণের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে। আর এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 হচ্ছে অজৈব ভাষা আর 2 হচ্ছে আমাদের জৈব ভাষা। তাহলে অজৈবের মধ্যে অজৈব হচ্ছে আমাদের চীনা ভাষা আর জৈব হচ্ছে আমাদের সংস্কৃত ভাষা। এরপর রয়েছে যে বংশভিত্তিক পদ্ধতি, অর্থাৎ ভাষা পরিবর্তনের ইতিহাস অনুসন্ধান করে পৃথিবীর কোন ভাষা কোন কোন পূর্ব ভাষা থেকে জন্মগ্রহণ করেছে তা নির্ণয় করাকে মূলত বংশভিত্তিক বা পদ্ধতি বলে। এখানে যেমন রয়েছে যে অস্ট্রেলীয় আর রয়েছে ককেশীয়। এরপর রয়েছে আমাদের ভৌগোলিক পদ্ধতি, অর্থাৎ বিশ্বের বিভিন্ন স্থানকে গুরুত্বপূর্ণ মনে করে সেই স্থানের উপর পরিচালনা করে যে ভাষাগোষ্ঠীগুলোকে আলাদা করা হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে ভৌগোলিক পদ্ধতি। যেমন আমরা বলতে পারি যে এশিয়া মাইনর এবং দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এভাবে আমরা বিভিন্ন ভাষাকে শ্রেণীকরণে আবদ্ধ করতে পারি, রূপতাত্ত্বিক, বংশভিত্তিক, ভৌগোলিক ইত্যাদি। আর এভাবেই মূলত বিশ্বের বিভিন্ন ভাষা থেকে জন্মগ্রহণ করে আস্তে আস্তে সর্বশেষ যে স্টেপে পৌঁছেছে। তাই বলতে পারি যে ভাষার শ্রেণীকরণ বলতে যা বুঝি তা হচ্ছে ভাষা বিজ্ঞানীগণ বিভিন্ন ভাষাকে তাদের উৎস ও বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকে, তাকেই বলা হচ্ছে যে ভাষা শ্রেণীকরণ। আর এটিকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি এবং এর কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে এরকম যে প্রত্যয়, কারক সেখানে বিবেচ্য বিষয় কিনা, সেখানে ধ্বনি পরিবর্তন হলে কোন নিয়মে তা হবে সেই বিষয়গুলো স্পষ্ট করা। এছাড়া রয়েছে বাক্য গঠন, শব্দ গঠন, ধ্বনির পরিবর্তন কোন পদ্ধতিতে সেটা সাজিত হবে, সেই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে শর্ত সমূহ। এভাবে আমরা বলতে পারি যে ভাষার শ্রেণীকরণ বলতে আমরা কি বুঝি তা বলা হয়েছে, এবং এটিকে কোন কোন শর্ত দেওয়া হতে পারে তাও কিন্তু এখানে আমরা আলোচনা করে দেখিয়েছি। এখন দেখি যে ভাষা পরিবর্তনের সূত্র কি। আসলে যে ভাষা পরিবর্তনের সূত্র হলো সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তনগুলো ঘটে সেগুলোর নিয়ম নীতিকেই বলা হচ্ছে ভাষা পরিবর্তনের সূত্র। আর এই ভাষাগুলো পরিবর্তন করার সূত্র দেখিয়েছেন বিশেষ করে জ্যাকব গ্রিম, ভার্নার এবং গ্রাসম্যান। এই 3 জন ভাষাবিজ্ঞানী তারা যেভাবে দেখিয়েছেন যে বিভিন্ন ভাষাকে আরেকটি ভাষায় রূপান্তর করার জন্য যে যে ক্যাটাগরি বা নিয়মগুলো ফলো করা দরকার সেগুলোকেই আমরা একসঙ্গে বলতে পারি যে ভাষা পরিবর্তনের সূত্র। জ্যাকব গ্রিম যে কথাগুলো বলেছে সেগুলো আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে তিনি তার প্রথম সূত্র দিয়েছেন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেখান থেকে। তিনি বলেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অঘোষ, অল্পপ্রাণ এবং স্পৃষ্ট ধ্বনি জার্মানিক ভাষায় অঘোষ, মহাপ্রাণ, স্পৃষ্ট ধ্বনিতে
পরিবর্তন হয়ে যায়। আর এটিকেই মূলত আমরা এভাবে দেখাতে পারি যে ক কে খ তে রূপান্তর করা, ত কে থ তে রূপান্তর করা, প কে ফ তে রূপান্তর করা, যেটাকে আমরা ইংলিশে করতে পারি এভাবে কে অর্থাৎ ক কে কে এইচ মানে খ তে রূপান্তর করা, আবার ত ত মানে টি, টি কে আমরা টি এইচ রূপান্তর করা মানে থ তে রূপান্তর করা, আর প পি কে আমরা এফ তে রূপান্তর করতে পারি। তাহলে যেখানে বলা হচ্ছে যে ইন্দো ইউরোপীয়তে অঘোষ অল্পপ্রাণ স্পৃষ্ট ধ্বনিগুলো জার্মানি ভাষাগুলোতে অঘোষ মহাপ্রাণ স্পৃষ্ট ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে, আর সেটি এখানে তার প্রথম সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং শব্দগুলো হচ্ছে এরকম যে গ্রিক শব্দ পাচ্ছি আমরা কার্ডিয়া, কিন্তু জার্মানি পাচ্ছি আমরা থিয়াটো, এরপরে গ্রিকে পাচ্ছি আমরা টেরিস, টি আবার টি এইচ রূপান্তর হয়ে যাবে, তখন হয়ে যাবে থেরিস, এবং প হয়েছে ফ মানে পি হয়েছে এফ এ অর্থাৎ পাউস, এটি হয়ে যাবে ফটোস। এভাবে দেখা যায় যে অল্পপ্রাণ ধ্বনিগুলোকে মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর করা হয়েছে। আপনারা এভাবে জ্যাকব গ্রিমের আরো 2টা বা 3টা সূত্র দেখে নেবেন বই থেকে, যেটাকে আপনার কাছে সহজ মনে হয় সেই সূত্রটা অন্ততপক্ষে এই কয়েকটা লাইন মুখস্থ রাখার চেষ্টা করবেন, যাতে করে এভাবে তুলে দিয়ে একটু ব্যাখ্যা তুলে দিতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এরপর আসেন ভার্নারের সূত্র। দেখুন তিনি কি বলছেন, যে আসলে তিনি বলছেন যে ইন্দো ইউরোপীয় মূল ভাষার শব্দ মধ্যবর্তী ব্যঞ্জন ধ্বনির আগের অক্ষরে শশাঘাত পরিলক্ষিত হলে ধ্বনি পরিবর্তন হয়, কিন্তু শশাঘাত যদি পরিবর্তনীয় ধ্বনির পরবর্তী অক্ষরে সরে যায় তবে ইন্দো ইউরোপীয় ভাষার প্রথম ধ্বনি জার্মানিক শাখায় দ্বিতীয় বা চতুর্থ বর্ণে পরিবর্তন না হয়ে তৃতীয় বর্ণে পরিবর্তন হয়। এবং গ্রাসম্যান বলেছেন যে মূল ইন্দো ইউরোপীয় ভাষায় যেখানে পরপর 2টি মহাপ্রাণ ধ্বনি আছে সেখানে বর্গের চতুর্থ বর্ণ অর্থাৎ ঘ ধ ভ এর একটি পরিবর্তন হয়ে অল্প প্রাণ হয়ে যাবে। অর্থাৎ গ্রাসম্যান বলছেন যে মহাপ্রাণ ধ্বনিগুলো অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তর হয়ে যাবে। এভাবেই দেখতে পাই যে ভাষা পরিবর্তনের বিভিন্ন সূত্রের মধ্যে জ্যাকব গ্রিম এবং ভার্নার এবং গ্রাসম্যান বিভিন্ন সূত্রের মধ্য দিয়ে এগুলোকে দেখানোর চেষ্টা করেছেন। আপনারা আপনাদের সহজ সূত্রগুলোকে একটু জেনে নিয়ে পরীক্ষার হলে যাবেন, তাহলে দেখবেন যে এগুলোকে খুব সহজেই আপনারা লিখে দিয়ে আসতে পারবেন। তো এই ক্লাসটি শেষ করছি এখানেই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।